আর আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, আমাকে দেখা যাবে, একটা মিনিট। ওকে, আমাদের কুলম্বস ল যেটা F সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর স্কয়ার। ওকে, তো আমরা চাইলে কি করতে পারি, এইটার উভয় পাশে কিউ নট দ্বারা ভাগ করে দিতে পারি। তো উভয় পাশে যদি কিউ নট দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 1/4 পাই এপসাইলন নট কিউ নট বাই আর স্কয়ার। তো তাহলে এই কিউটা বাদ যাবে, তাহলে এখানে হবে ই 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে, দেখো আমি যে ওয়ে দেখাচ্ছি এটা আরো সহজ। এরপরে আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ই সমান সমান 4 পাই এপসাইলন নট আর স্কয়ার সমান সমান কিউ লেখা যায়, তো সমস্যা নেই। ওকে, তো এটাকে যদি লিখি, এখানে আরেকটা টেকনিক করা যায়, ই এপসাইলন নট 4 পাই আর স্কয়ার সমান সমান কিউ, এটা বলতে পারি। তো ই এপসাইলন নট 4 পাই আর স্কয়ার যেটা আছে, এইটাকে আমি চাইলে ইন্টিগ্রেশন ডিএস লিখতে পারি, লিখতে পারি না? জি স্যার। ওকে, তো এখন যদি এরকম করি, এপসাইলন নট ইটাকে ভেতরে নিয়ে নিলাম, ইডিএস বললাম, কজ হচ্ছে 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1, তো ওটাও লিখতে পারি। এপসাইলন নট এটাকে লেখা যায় ই ডট ডিএস কিউ, এই তো হয়ে গেছে। এটাই তো মানে হচ্ছে ফাই সমান সমান কিউ, বা ফাই সমান সমান কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, এটা আরেকটা ওয়ে, মানে একটা জিনিস চাইলে অনেকগুলো ওয়েতে করা যায়। জি স্যার। তবে এর আগে যে দেখাইলো ওর ইটা আমার একটু বেশি পছন্দ হয়েছে। ওর নাম যেন কি ছিল? রেজাউল হক স্যার। রেজাউল হক, হ্যাঁ। তো তোমরা যে কোনো ওয়েতে করলেই হবে। আচ্ছা, এটা পারোনি কেউ, বা কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে এটা নিয়ে আরো কারো? নাই কারো কোশ্চেন? স্যার হ্যাঁ, আমিনুল ইসলাম, কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা একটা কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে কি, অ্যাপ্লিকেশনস অফ কুলম্বস গাউস ল। গাউস ল এর একটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। তো অ্যাপ্লিকেশনটা কেমন, যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস দেয়া আছে, বলা আছে যে সিলিন্ড্রিক্যাল সারফেসের মধ্যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, এবং ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেসের সাথে প্যারালালি অবস্থিত। একটা সিলিন্ড্রিক্যাল সারফেস আছে, সেই সিলিন্ড্রিক্যাল সারফেসে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসের সাথে প্যারালাল। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল সারফেসটা হচ্ছে কেমন, এরকম একটা সিলিন্ড্রিক্যাল সারফেস আছে, তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল সারফেসের সাথে প্যারালাল। তো এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই পুরো সিলিন্ড্রিক্যাল সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মান কি হবে সেই জিনিসটা বের করতে হবে। পুরো সিলিন্ড্রিক্যাল সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মান কত সেটা বের করতে হবে। তো একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের
একটা সিলিন্ডারের এরিয়া কিভাবে বের করে জানো কেউ? সিলিন্ডারের এরিয়ার ফর্মুলা কি বলতো? 4/3 pi r cube. 4 পাই, 4/3 পাই আর কিউব। এটা তো হচ্ছে ভলিউম। স্যার 2 pi r h হ্যাঁ 2 পাই আর স্কয়ার sir, 2 pi rh plus 2 pi r square. আর স্কুল হ্যাঁ তো এই জিনিসটা আসে কিভাবে? 2 pi rh হ্যাঁ plus 2 pi r পরে আর স্কয়ার কারণ হচ্ছে দুইটা হচ্ছে একটা হচ্ছে পুরাটা হচ্ছে এটা আমরা যেভাবে পুয়ার অঙ্কগুলো করছিলাম এইটার সাথে। হ্যাঁ, তো এই জিনিসটা আসে কিভাবে? এই যে এই পাশে একটা ক্যাপ আছে, এই পাশে একটা ক্যাপ আছে, আর মাঝখানে হচ্ছে এরপর একটা সারফেস আছে। তো এটা হচ্ছে একটা বৃত্তের মতো, যেটা হচ্ছে পাই আর স্কয়ার। এই পাশে একটা বৃত্তের মতো, এটা হচ্ছে পাই আর স্কয়ার, আর মাঝখানে পুরোটা হচ্ছে 2 পাই আর এইচ। তো এখানে টোটালে হয়ে যায় 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার বা 2 পাই আর আর প্লাস এইচ। ঠিক আছে, তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ক্যাপের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের মান, এই ক্যাপের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের মান, আর এই টোটালটার জন্য ইলেকট্রিক ফ্লাক্সের মান যদি আমরা বের করতে পারি, তাহলেই হচ্ছে পুরা সিলিন্ড্রিক্যাল সারফেসে ইলেকট্রিক ফ্লাক্সের মান খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। তো এই কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আসলে জানতে হবে যে কোন জায়গার কি অবস্থা। তো এইদিকে হচ্ছে ই। এখন আমাদের তিনটা জায়গা আছে, ওই তিনটা জায়গার কি অবস্থা সেটা একটু দেখতে হবে। তো এইখানে একটা জায়গা আছে, এখানে ক্ষেত্রে ই হচ্ছে এইদিকে, কিন্তু তোমরা একটা জিনিস জানবা যে কোন একটা সারফেসের যে কোনো জায়গায় সারফেসের এরিয়া হচ্ছে বাইরের দিকে। তো এখানকার যে এরিয়া হবে সেটা হবে অবশ্যই বাইরের দিকে, কারণ এইদিকে হবে আমাদের টিএস, এখানকার এরিয়া হবে এইদিকে টিএস, আর এখানকার কথা যদি আমরা চিন্তা করি, সেটা তুমি চাইলে এদিকেও দিতে পারো, সেটা চাইলে এদিকেও দিতে পারো, যেদিকেই দাও সেটা হবে টিএস। তো এখন আমরা কি করব, এই ক্যাপের জন্য আর মাঝখানে সারফেসের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করব। তো সেটা যদি বের করি, তো আমরা ধরে নেই এইটার জন্য বের করব। তো এটার জন্য কি হবে, ফাই ই সমান সমান ই ডট ডিএস। এটা হচ্ছে লেফট সাইডের জন্য, ফাই সমান সমান ই ডট ডিএস। তো এখন আমাকে বলো তো ই আর ডিএস এই দুটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটা কোন সাইডে স্যার? এইটা স্যার দেখা দেখা স্যার কোন যাচ্ছে না? স্যার 180 স্যার কোন পাশে এটার জন্য স্যার 180 ডিগ্রি। সম্পূর্ণ স্যার ওটার ক্ষেত্রে 180 ডিগ্রি। 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি স্যার। আচ্ছা 180 ডিগ্রি, তাহলে ইডিএস cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান কত? -1 মাইনাস ই ডিএস। আচ্ছা মাইনাস ইটাকে সামনে নিয়ে আসলাম, ডিএস কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে এস। আচ্ছা এস পর্যন্ত ধরে নিলাম, যদি এস এর মান হচ্ছে পাই আর স্কয়ার, সেটা আমরা লিখলাম না, শুধু আমরা এসই ধরে নিলাম। ওকে, এখন এই রাইট সাইডের জন্য যদি আমরা বের করতে চাই সেটা কি হবে? রাইট সাইডের জন্য বের করি, এটাকে যদি আমরা এল ধরি, ই ডট ডিএস, বলো এখন কি হবে? ই ডিএস এর মধ্যবর্তী কোণ কত এই রাইট সাইডের জন্য? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তাহলে ই ডিএস cos 0 ডিগ্রি, তাহলে কি হবে? 1 স্যার 1 1 হবে। cos 0 ডিগ্রি মান 1, তাহলে ডিএস থাকবে, ডিএস হচ্ছে এস। ডিগ্রি সমান ইএস। হ্যাঁ ইয়েস। আচ্ছা তার মানে একটা পাইলাম মাইনাস ইএস আর একটা পাইলাম ইএস আর প্লাস ইএস। আচ্ছা এই দুটো আমরা একটু মনে রাখি, মাইনাস ইএস আর হচ্ছে প্লাস ইএস। এখন এই মাঝখানে সারফেসের জন্য, এই টোটাল সারফেসের জন্য আমরা বের করব পাই ই ডট ডিএস। এখন আমরা বলো ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ই ডিএস cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত? 0 0 0 স্যার। মানে টোটালটা হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? টোটাল ফ্লাক্স যদি আমরা বের করতে চাই কি হবে?
টোটাল ফ্লাক্স যদি বের করতে চাই তাহলে কি হবে ফাই এল ফাই আর আর ফাই সারফেস, এটা ধরলাম সারফেস, জিরোই তো হবে স্যার। তাহলে টোটাল ফ্লাক্স হবে ইএস মাইনাস ইএস আর হচ্ছে জিরো, মানে টোটাল হবে জিরো। জিরো তার মানে জিরোই স্যার। একটা সিলিন্ড্রিক্যাল সারফেসের মধ্যে যদি ইলেকট্রিক ফিল্ড সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকে তাহলে সেখানকার টোটাল ইলেকট্রিক ফ্লাক্সের মান হবে হচ্ছে জিরো। জিরো ঠিক আছে? জি স্যার। কারো কনফিউশন নাই তো? স্যার এখানে যদি প্যারালালে না থেকে স্যার একটা অ্যাঙ্গেলে থাকতো। অ্যাঙ্গেলে থাকলে হয়তো মানে জিরো হবে না সেক্ষেত্রে, কিন্তু যদি প্যারালালে থাকে তাহলে সেক্ষেত্রে জিরো হবে। বাট এইখানে একটা ব্যাপার কি, তুমি যদি ক্লোজ কোন একটা সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স বের করতে চাও তাহলে যে অ্যাঙ্গেলেই থাকুক বা যেভাবেই থাকুক মানে সবগুলাকে মানে তুমি যদি যোগ করো তাহলে তুমি জিরোই পাবা। যদিও তোমার ক্যালকুলেশনটা একটু হবে, ক্রিটিক্যাল হবে, কিন্তু ক্লোজ সারফেসের জন্য তুমি জিরো পাবা। ঠিক আছে? স্যার কথাটা বুঝলাম না। মানে যদি একটা ক্লোজ সারফেসের ক্ষেত্রে তুমি হচ্ছে যে কোনো একটা ক্লোজ সারফেস, এটা সিলিন্ড্রিক্যাল হতে পারে, অন্য টাইপের হতে পারে, একটা ক্লোজ সারফেসের জন্য মানে ওই পুরো সারফেসের টোটাল ইলেকট্রিক ফ্লাক্স বের করো তাহলে সেক্ষেত্রে হয়তো জিরোই পাবা। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে এখন যেমন খুব সহজে বের হয়ে গেছে একটা ইএস, একটা মাইনাস ইএস, একটা জিরো, সেক্ষেত্রে হয়তো প্লাস মাইনাসের এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল কিছু ভ্যালু আসবে, কিন্তু পুরাটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখবা যে তুমি জিরো পেয়ে যাচ্ছ। স্যার ক্লোজ সার্ফেস যদি না থাকে? ক্লোজ সারফেস যদি না থাকে তাইলে তো হবে না, তাইলে জিরো হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল কি সেটা একটু জানবো। আচ্ছা, পটেনশিয়াল বলতে তোমরা কি বুঝো আমাকে একটু বলো তো। হোয়াট ইজ পটেনশিয়াল? বিভব স্যার। বিভব। তোমাদের হিসাব করতে বাসায় কিছু ব্যাটারি আছে তাই না? মোবাইলের, জি স্যার। মোবাইলে ব্যাটারি হয় বা হচ্ছে টিভি রিমোটের ব্যাটারি হয়, তো এগুলার এক একটার ভোল্ট থাকে এরকম 1.5 ভোল্ট, 3 ভোল্ট, 10 ভোল্ট, 11 ভোল্ট। তো এই 10 ভোল্ট বা 11 ভোল্ট এগুলো দ্বারা আসলে কি বোঝায়? স্যার ভোল্টেজ কত সেটা বোঝায়। বিভব পার্থক্য স্যার। ভোল্ট, ভোল্টই তো ভোল্টেজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু স্যার এই তড়িৎ প্রবাহ আর রেজিস্ট্যান্সটা কি পটেনশিয়াল বিষয় আছে বুঝলেন। স্যার কারেন্ট আর রেজিস্ট্যান্স কিভাবে কলম্বো গুণ বুঝাইতেছে? আচ্ছা, স্যার নিউটন মিটার ভাগ কুলম্ব, গুণ ভাগ কুলম্ব, ভোল্টেজ ইকুয়াল স্যার পজিটিভ আর স্যার, নেগেটিভের ভিতরে বিভব পার্থক্যটা। হ্যাঁ। স্যার আমরা দুটো টার্মিনালকে পজিটিভ আর নেগেটিভ হিসেবে কল্পনা করি, এইটাকে থিওরিক্যালি হিসাব করে, কিন্তু আসলে ওখানকার মূল বিষয়টা হচ্ছে দুটো টার্মিনালের পটেনশিয়াল ডিফারেন্স। একটা পটেনশিয়াল অন্যটার থেকে বেশি থাকে, ওখানকার যে বিভব শক্তিটা সঞ্চিত থাকে ওইটা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে যে তোমাদের বাসায় অনেক সময় এরকম হয় না যে কোনো একটা ব্যাটারির চার্জ মোটামুটি শেষের দিকে ঠিক মতো কাজ করে না, তখন যেটা করে অনেকে যে একটা প্রান্তকে একটু ফ্লোরে একটু ঘষার পরে হচ্ছে দেখা যায় যে আবার ঠিকঠাক মতো কাজ করে। জি স্যার। তো এই জিনিসটা কেন হয় বলতে পারবা? তাহলে তো স্যার ওই লোহায় জং ধরে গেছিল, ঘষার ফলে আর কি ভালো হয়ে গেছে। সময়ের জন্য এরা মানে স্যার, ইলেকট্রিসিটি পায়। স্যার ব্যাটারি যে দুটো প্রান্ত আছে, একটা পজিটিভ আর নেগেটিভ, ওই যে একটা পজিটিভ নেগেটিভের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা ওটা কমে যায়, এই জন্য হচ্ছে কাজ করে না। দেন হচ্ছে যখন ঘষা দিই তখন হচ্ছে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়। হ্যাঁ, তো মানে
কেন হয় জিনিসটা আমাকে একটু বলো তো, মানে ওই ভোল্টেজটা কোত্থেকে আসে? স্যার আমরা জানি যে সিল্কের যে রেশমের মানে রেশম জাতীয় মানে কিছুতে কোনো কিছুতে মানে এই করি স্থিতিতে অনুযায়ী স্যার এটা না ওটা ওখানে ভোল্টেজ আসলে তৈরি করে। রেডিয়েশন টাইপের কিছু দিয়ে দেয় না হ্যাঁ, নরমালি। কিছুক্ষণ সময়ের জন্য এটা তো অনেক গরম হয়ে যায় ব্যাটারিটা, ওই তাপ স্যার শক্তি ঘর্ষণের বলে থেকে। শক্তি উৎপন্ন এই জন্য এগুলো হয়। না শক্তিটা আসলে বলা যাবে না। স্যার আমাদের হচ্ছে পুরো ওয়ার্ল্ডে হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র আদান স্যার, কিন্তু পজিটিভ নেগেটিভ একদম নিউট্রাল অবস্থা আছে। যখন আমরা মাটিতে একটা ঘষা দিই তখন হচ্ছে যে স্যার ওখান থেকে কিছু চার্জ ঢুকে আসে। চার্জ উৎপন্ন হয়। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন মাথায় ঘষা দিলে এই আমরা কত দূর তাপ শক্তি উৎপন্ন হয় এরকম। তো ব্যাপারটা হচ্ছে এখানটাতে যে একটু আগে একজন বলতেছিল যে 1.5 ভোল্ট বা বিভিন্ন ভোল্টের ব্যাটারি, এই জিনিসটা আসলে কেন হয়? এই জিনিসটা হয় এই কারণে যে আসলে ব্যাপারটাই যে ব্যাটারির মধ্যে একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা নেগেটিভ প্রান্ত থাকে। তো পজিটিভ প্রান্তে হচ্ছে পজিটিভ চার্জ থাকে, নেগেটিভ প্রান্তে নেগেটিভ চার্জ থাকে। তো এই চার্জের হচ্ছে যদি ডিফারেন্স না থাকে, এবং সবসময় এই জিনিসটা মনে রাখবা, পৃথিবীতে যদি এরকম ডিফারেন্স না থাকে, মানে চার্জের ডিফারেন্স বা টেম্পারেচার ডিফারেন্স বা হচ্ছে ইভেন ধনী গরিবের ডিফারেন্স যদি না থাকে, ব্যাপারটা শুনতে একটু খারাপ লাগে। স্যার এই চার্জ ধরে রাখা কিভাবে স্যার এই ব্যাটারিতে? ওই ব্যাটারির ভেতরে একটা কেমিক্যাল হয়, রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশনের কারণে দুই পাশে হচ্ছে এরকম একটা স্যার বহু মনে করেন 5 দিন তো আর ধরে রাখে পার্থক্য এরকম। না থাকলে আচ্ছা একটা শোনো তুমি ওই ইন্টারের কেমিস্ট্রি বইয়ের 4র্থ অধ্যায় পড়ো, তাইলে তুমি বুঝবা কেমনে আচ্ছা চার্জ তুমি তুমি একটু ড্রাই সেলটা দেখো বা ইন্টার কেমিস্ট্রি বইতে ট্রাইসেল ওইটা দেখো, ড্রাই সেলটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে দুই পাশে কেন কেমিস্ট্রি দিয়ে। সেকেন্ড পত্রে আছে 4র্থ অধ্যায়। আচ্ছা, হ্যাঁ। তো কাহিনী যেটা সেটা হচ্ছে যে যদি কোনো এরকম কাহিনীটা কি ডিফারেন্স স্যার? না কাহিনীটা থাকতো। কি? হ্যাঁ হ্যাঁ স্যার এগুলো এই মূল বিষয়টা কি? আচ্ছা আমি বলতেছি সেটা তোমাকে। তো এইরকম যদি কখনো না থাকে, ডিফারেন্স না থাকে, তাহলে আসলে পৃথিবী ওয়ার্ক করে না। কেমন ওয়ার্ক স্যার করে না? যদি দুই প্রান্তের বিভব পার্থক্য কোনো না থাকে, তাহলে কখনোই কি হবে না, ইলেকট্রিসিটি পাস করবে না। আবার ধরো যে মানুষের মধ্যেও যদি কোনো অভাব না থাকে, আসলে ধনী গরিব না, মানে মানুষের মধ্যে যদি ডিমান্ডের পার্থক্য না থাকে, যেমন কারো কাছে হয়তো কলম আছে অনেকগুলা, আমার কাছে কলম নাই, আমি যাই তার কাছ থেকে কলম কিনতে, তার আবার টাকা দরকার, আমার কাছে হয়তো টাকা আছে। বা কারো কাছে খাবার আছে, আমি যাই খাবার কিনতে, আমি টাকা দিয়ে খাবার কিনি। যে লোক আবার খাবার কিনে তার হয়তো আবার কাপড় দরকার, সে আবার আরেকজনের কাছে যায় কাপড় কিনতে। যার কাছে কাপড় আছে সে আরেকজনকে কাপড় দেয়, কিন্তু তার আবার খাবার দরকার, সে আবার আরেকজনের কাছে যায়। মানে এইরকম ডিমান্ডের পার্থক্য যদি না থাকতো, যদি এমন হইতো যে না আমি মনে মনে ভাবতাম যে আমার এখন একটা ল্যাপটপ লাগবে, সাথে সাথে একটা ল্যাপটপ হাজির হয়ে যেত। আমি যদি মনে মনে ভাবতাম যে আমার এখন বার্গার খাইতে ইচ্ছে করতেছে, সাথে সাথে একটা বার্গার চলে আসে। তাইলে তো স্যার দুনিয়ায় জান্নাত হয়ে তার যাবে। প্রয়োজনীয়তাটাই বুঝতাম না স্যার, এখানে যে নেসেসিটি বলে একটা জিনিস হ্যাঁ, আছে। তাইলে এই দুনিয়া চলতো না কিন্তু, মানে তোমরা ওই যে হ্যাঁ পড়তে আসলে যেতে না, আমিও পড়াইতে যাইতাম না, কি দরকার স্যার বন্ধ হয়ে যেত, সবকিছু বন্ধ হয়ে যেত। সবকিছু বন্ধ হয়ে যাইতো, মানে সবকিছু স্থির হয়ে যাইতো, মানে যে যার সবাই মতো ঘুমাইতো। সবাই ঘুমাইতো। এই যে জিনিসটা হইতো এইরকম, যে সবাই ঘুমাইতো, আর কোনো কাজ করতো না। এই যে ব্রয়লার মুরগি আছে না, ওরা দেখবে যদি খাবার টাবার ঠিক মতো আসে, ওরা কিন্তু কোনো কাজ করে না, খায় আর ঘুমায়, আচ্ছা, যে জায়গায় থাকে ওই জায়গায় দাঁড়ায় থাকে। ওই জায়গায় স্যার দাঁড়িয়ে। ওই যে স্যার মল একটা কার্টুন আছে, ওইটা দেখলে বোঝা যায় স্যার। হ্যাঁ। তো একইভাবে আর ওয়ালি এটা কিন্তু অনেকে বকাও দেয় স্যার যে খেয়ে দিয়ে ব্রয়লার মুরগি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো একইভাবে পৃথিবীটাও কিন্তু এরকম, যে পৃথিবী একসময় কিন্তু কি হচ্ছে, এই যে আমরা যে বলি যে পৃথিবীর থার্মাল ডেথ হবে, কিভাবে? যে সূর্যের তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে আর পৃথিবীর টেম্পারেচার বাড়তেছে, একটা পর্যায়ে গিয়ে কি হবে, দুইটা সেম হয়ে যাবে। সেম হয়ে গেলে পৃথিবী তো আর চলবে না। আর সূর্যের মধ্যে যে জ্বালানি আছে, জ্বালানি গুলা শেষ হচ্ছে, তার মানে সূর্যের মধ্যে টেম্পারেচার আস্তে আস্তে সূর্য ঠান্ডা হয়ে যাবে। সূর্য ঠান্ডা হয়ে যাবে, পৃথিবী ওর মতো টেম্পারেচার হয়ে যাবে। তখন পৃথিবীতে কোনো ধরনের তাপ বা আলো আসবে না। যদি না আসে, পৃথিবীতে কোনো প্রাণী বাঁচবে না, উদ্ভিদ বাঁচবে না, উদ্ভিদ না বাঁচলে প্রাণী বাঁচবে না। আস্তে আস্তে পৃথিবীর থার্মালি মৃত্যুবরণ করবে। তো সব জায়গায় এরকম একটা লাগে। তো এই পটেনশিয়াল জিনিসটা হচ্ছে এইরকম। তো ইনিশিয়ালি পটেনশিয়ালটা ক্যালকুলেট করা হয় অসীমের সাপেক্ষে। ধরো তোমার এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এবং চার্জের কারণে এখানে একটা চার্জ উৎপন্ন হয়েছে বা একটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়েছে।
তো আমি অসীম থেকে যদি প্লাস কিউ পরিমাণ, এবং প্লাস কিউটা আসলে এটা হচ্ছে 1 কুলম্ব আর কি। মানে অসীম থেকে যদি ধনাত্মক একটা ইউনিট একটা চার্জকে আমি যদি এই ফিল্ডে নিয়ে আসি, তখন কি হবে? এখানে একটা রেসপন্স তৈরি হবে, পজিটিভ বা নেগেটিভ একটা রেসপন্স তৈরি হবে, সেটা যে কোনোটাই হোক, পজিটিভ নেগেটিভ একটা রেসপন্স তৈরি হবে। অসীম থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে এখানে একটা ফোর্স তৈরি হবে, এখানে একটা ফোর্স তৈরি হবে, তারপরে এত দূর নিয়ে আসলাম, এখানে একটা ডিসপ্লেসমেন্ট হবে, তাহলে স্বাভাবিকভাবে কি হবে? এখানে একটা কাজ উৎপন্ন হবে। তো এখানে যে পরিমাণ কাজ উৎপন্ন হবে সেটাই হচ্ছে এই ফিল্ডের জন্য পটেনশিয়াল বা বিভব। পটেনশিয়ালকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান সমান কিউ। তাহলে এখন যেহেতু আমি ইউনিট পজিটিভ চার্জ আনছি, এই কারণে ভি সমান সমান কিউ। আমি যদি ইউনিট চার্জ না নিয়ে এসে বেশি চার্জ আনি, তখন কি হবে? ভি সমান সমান ডাব্লিউ কিউ, ডাব্লিউ বাই কিউ। W/Q। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে অসীম থেকে এই পর্যায়ে নিয়ে আসি, তাহলে কি হবে? এখানে যে পরিমাণ কাজ হবে সেই কাজটাই হবে কি আমার পটেনশিয়াল, মানে হচ্ছে ভি, এবং ভি হচ্ছে ডাব্লিউ বাই কিউ। এখন ব্যাপার হচ্ছে অসীম আর এখানকার মধ্যে একটা কি আছে? পটেনশিয়ালের ডিফারেন্স আছে বলেই কিন্তু একটা চার্জকে আরেক জায়গায় নিয়ে আসতে পারতেছি। যদি ডিফারেন্স না থাকতো তাহলে কিন্তু আমি আনতে পারতাম না। মানে আমি যদি এরকম চিন্তা করি যে অসীমের সাপেক্ষে অসীমের বিভব কত, তাহলে কত হবে? সেটা 0 হবে, কারণ যার সাপেক্ষে যার, তার তো কোনো ডিফারেন্স নাই। বিল গেটসের সাপেক্ষে বিল গেটসের টাকার ডিফারেন্স কত? 0। বিল গেটসের সাপেক্ষে আমার টাকার একটা ডিফারেন্স আছে, মানে আমার একটা বিশাল পরিমাণ পটেনশিয়াল আছে বা পটেনশিয়াল ডিফারেন্স আছে, কিন্তু বিল গেটসের সাপেক্ষে বিল গেটসের তো কোনো ডিফারেন্স নাই। তো এই একইভাবে ব্যাপারটা হচ্ছে এরকম। তো তার মানে পটেনশিয়াল ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি যদি ইনফাইনাইট থেকে একটা এক ইউনিট পজিটিভ চার্জকে কোন একটা ফিল্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে সেইখানে আমার যে পরিমাণ কাজ উৎপন্ন হবে সেটাই হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ এর একক হচ্ছে জুল, আর সি এর একক হচ্ছে কুলম্ব। তাহলে একক হবে জুল পার কুলম্ব, বা এটাকে বলা হয় ভোল্ট। আচ্ছা, তো এখন আমি আবার আরেকটা জিনিস চিন্তা করতে পারি। ধরো এখানে একটা এফ আছে, এখানে একটা বি আছে, দুইটা জায়গা। তো এখানে একটা পটেনশিয়াল আছে ভি এ, এখানে একটা পটেনশিয়াল আছে ভিবি। তো অসীমের সাপেক্ষে তো এটার একটা পার্থক্য আছে, এখানেও একটা পার্থক্য আছে। আচ্ছা, এরকম হতে পারে। আমরা চাইলে এই দুইটারও বিভব পার্থক্য বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যে এখান থেকে একটা চার্জকে যদি এখানে নিয়ে যায়, বা এখান থেকে একটা চার্জকে যদি এখানে নিয়ে আসি, তখন একটা বিভব পার্থক্য তৈরি হবে, ভিবি মাইনাস ভিএ। সেটা কি হবে? এইখান থেকে ওই চার্জটাকে এখানে নিতে আমার যে পরিমাণ কাজ হবে, সেই কাজকে যত পরিমাণ চার্জ নিয়েছি সেটা দিয়ে যদি ভাগ দেই, তাহলে সেখান থেকে হচ্ছে আমার চলে আসবে, মানে বিভব পার্থক্য চলে আসবে। বিবি মাইনাস বি এর সমান সমান কি হবে? ডাব্লিউ এ বি, মানে এখান থেকে এই পর্যন্ত নিতে যে পরিমাণ কাজ লাগছে সেটাকে যে পরিমাণ চার্জ নিয়েছি সেটা দিয়ে যদি ভাগ দেই, তাহলে সেটা হবে ডাব্লিউ এ বি বাই কিউ, বা এই প্রান্ত আর ওই প্রান্তের বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। তো আমরা যখন ওই যে ব্যাটারি কথা চিন্তা করি, ব্যাটারি তো এরকম থাকে, এক পাশে পজিটিভ থাকে, এক পাশে নেগেটিভ থাকে। তো এর মাঝখানে একটা রিঅ্যাকশন হয়। এখানে ওই যে জাইসেলে কি কি থাকে? জিঙ্ক থাকে, আর এই পাশেও হচ্ছে মনে হয় জিঙ্কের পাত থাকে। তো এদের মধ্যে একটা যে ম্যাগনেসিয়াম থাকে, হ্যাঁ ম্যাগনেসিয়াম থাকে, তারপর এখানে ওই মডারেটর টাইপের কার্বন থাকে স্যার। কার্বন থাকে। তো এইখানে হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ টাইপের একটা রিঅ্যাকশন হয়। তো সেই রিঅ্যাকশনের কারণে এই পাশে এই দুই পাশে এক ধরনের পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। যতদিন পর্যন্ত পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় ততদিন পর্যন্ত এই ব্যাটারি ভালো থাকে। যতদিন পর্যন্ত এই মানে যতদিন যেদিন পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে না, সেই দিন আর এই ব্যাটারি ভালো না। এবং অনেক সময় দেখি যে আমরা এখানে মানে ছিদ্র হয়ে বিভিন্ন কিছু বের হয়ে যায়, মানে তখন হচ্ছে আসলে ওই রিঅ্যাকশনে হওয়ার কারণে কোনো একটা ঝামেলা হয়েছে, যার কারণে ওই ভেতরে জ্বালানি আর টার নাই, যার কারণে এই ব্যাটারি আর কাজ করে না। তো এই পর্যায়ে আমরা যদি একটা কাজ করি যে এই পাশটাকে পৃথিবী মানে একটু ফ্লোরে ঘষা দেই বা হচ্ছে দেয়ালে ঘষা দেই, তখন যেটা হয় পৃথিবী হচ্ছে ঋণাত্মক চার্জের আধার। তো কিছু পরিমাণ ঋণাত্মক চার্জ এখানে এসে যুক্ত হয়। যদি যুক্ত হয় এই পাশে, তাহলে দেখবা যে কি হবে, এই দুই পাশে একটা পার্থক্য তৈরি হবে, মানে এখানে একটু পার্থক্য তৈরি হবে। তো এই যে অল্প সময়ের জন্য একটু মানে ওই ব্যাটারিটা একটু চলে। কিন্তু স্যার এইখানে তো স্যার ব্যাখ্যা অন্য একটা দিচ্ছে। কি ব্যাখ্যা দিচ্ছে স্যার? ওরা বলছে কি যে এই যে রিঅ্যাকশনটা হয় স্যার, এর কারণে হাইড্রোজেন গ্যাস উৎপাদন হয়। তো হাইড্রোজেন গ্যাসটা যখন কার্বন দণ্ডের চতুর্দিকে লাইগা যায়, তখন আর কি ইলেকট্রন কার্বন দণ্ডে যাইতে পারে না, যে কারণে পজিটিভ দিকটা নিউট্রাল হয়ে যায়।
তো এই কারণে স্যার নেগেটিভ থেকে পজিটিভের দিকে কোনো বিদ্যুৎ আসে না। তো যখন আমরা ঘষা দেই বা মনে করেন টাক দিলাম কোনো জায়গায়, তো ওই কার্বন দ্বন্দ্বের উপর থেকে হাইড্রোজেন গ্যাসগুলো কিছুটা পরিমাণ সরে যায়, তখন স্যার ওই কেমিক্যালটা আবার রিয়াকশন করার মাধ্যমে কিছু এনার্জি উৎপাদন করে। এইখানে স্যার ব্যাখ্যাটা এইরকম দিছিল। এটা কি কেমিস্ট্রি বইতে দিছে? জি স্যার। আচ্ছা, না কেমিস্ট্রি বইতে যদি এটা দেয় যে ওরা হচ্ছে মানে রিয়াকশন সম্পর্কে দিছে, আর আমি যেটা দিছি যে তখন ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তারপরে কাহিনী। মানে যদি এমন হয় যে ব্যাটারিটা মানে ওই ব্যাটারিটা রিয়াকশন করতে পারে, তখন তো দ্যাটস অন্য কথা। কিন্তু আমি বলতেছি সেই সময়ের কথা যখন আসলে ভেতরে কোনো রিয়াকশন ওইভাবে হয় না, ব্যাটারিটার দুই পাশে সমান হয়ে গেছে, মানে চার্জের পরিমাণ সমান হয়ে গেছে। হ্যাঁ মানে স্যার, এটাও ঠিক আছে, মানে পদার্থবিজ্ঞানের দিক থেকে আপনার ব্যাখ্যা অনেক মানে ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি হ্যাঁ। বলতেছি ওই কথা যে যখন হচ্ছে ব্যাটারিটা ভেতরের রিয়াকশন কাজ করতেছে না, কিন্তু সিম্পলি যে জিনিসটা হচ্ছে যে দুই পাশে পটেনশিয়াল ডিফারেন্স সমান হয়ে গেছে, তখন আমি চাইলে দুই পাশে একটা ডিফারেন্স তৈরি করতে পারবো। হ্যাঁ স্যার, এটাও হয় স্থির বিদ্যুৎ অনুসারে। তখন হচ্ছে ওই জিনিসটা কাজ করবে। জি স্যার। আর ওই তুমি যদি ভেতরের ইন্টারেকশন গুলো জানতে চাও তাহলে কেমিস্ট্রি বই পড়তে হবে। মানে ভেতরে কি হয় যে জিঙ্কের সাথে হাইড্রোজেনটার জন্য একটা রিয়াকশন আছে, যে রিয়াকশনের কারণে ওখানে একটা সবসময় একটা পটেনশিয়াল মানে একটা পার্থক্য থাকে, পটেনশিয়াল একটা পার্থক্য তৈরি হয়। আর আমরা যে নরমালি ব্যাটারি যাদেরকে বলি না, এটা কিন্তু আসলে ব্যাটারি বলা ভুল, আমাদের আসলে ড্রাই সেল বলা উচিত। ব্যাটারি হবে তখন যখনই দুইটা বা তার বেশি ড্রাই সেল একত্র যুক্ত হয়, তখন হয় ব্যাটারি। আর যখন একটা থাকবে, একটাকে আসলে ড্রাই সেল বলাটা হচ্ছে যুক্তিযুক্ত। হ্যাঁ স্যার, কেমিস্ট্রি বইতে সব জায়গায় ড্রাই সেলই লিখছে। হ্যাঁ, সব জায়গায় ড্রাই সেল লেখার কথা। ওকে, তো এরপরে আমাদের আসলে আরেকটা জিনিস জানতে হবে যে কোন একটা পয়েন্টের জন্য, কোন একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক পটেনশিয়ালের মান কত হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। তো এখানে প্লাস কিউ পরিমাণ একটা চার্জ আছে। তো আমি যদি এমন করি, আমার এখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এদিকে, আমি এমন একটা কাজ করার চিন্তা করলাম যে এই বি পয়েন্ট থেকে একটা চার্জকে আমি এ পয়েন্টে নিয়ে আসবো। ঠিক আছে, বি থেকে একটা চার্জকে আমি এ পয়েন্টে নিয়ে আসবো, এরকম একটা চিন্তা ভাবনা আমি করছি। তো এখানে একটা পটেনশিয়াল আছে ভি এ, এখানে একটা পটেনশিয়াল আছে ভি বি, এইটুকুর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আর এ, আর এখান থেকে এইটুকুর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আর বি। ঠিক আছে, তো এই যখন অবস্থা, তখন আমার হচ্ছে একটা এই কি প্লাস কিউ চার্জের জন্য আমি ইলেকট্রিক পটেনশিয়ালের মানটা বের করব। তো ইলেকট্রিক পটেনশিয়ালের মান যদি বের করি, মানে আমি চাচ্ছি যে এইখান থেকে এই দিকে নিয়ে আসবো, তাহলে অবস্থাটা কি হবে সেটা আমাদের একটু বোঝা দরকার। তাহলে ভি এ মাইনাস ভিবি, মানে যেহেতু এখান থেকে আমি এখানে নিয়ে আসছি, তাই পটেনশিয়ালের ডিফারেন্সটা কত সেটা আমাদের একটু বের করা দরকার। তো আমরা একটা সূত্র জানি, W ইজ ইকুয়াল টু Fx, তাই না? জি স্যার। W এর সাথে V এর একটা সম্পর্ক আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, W equals to V by Q, সরি BQ, মানে হচ্ছে equals to BQ। না না, ওই সম্পর্ক বলি না আমি বলছি যে V হচ্ছে পটেনশিয়াল, তো পটেনশিয়াল তো এক ধরনের কাজ, তাই না? জি স্যার। আচ্ছা, আর ফোর্সের সাথে ই এর এক ধরনের মিল আছে, তাই না? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা তো এক ধরনের ফোর্স, তাই না? জি স্যার। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য, এই জিনিসটা কি, যে কোন একটা অসীম থেকে যদি কোন একটা চার্জকে আমি তড়িৎ ফিল্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ ফোর্স উৎপন্ন হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে সেটা এক ধরনের ফোর্স। আচ্ছা, তারপরে এই পাশে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে একটা ডিসটেন্স, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইডি একটা সমীকরণ আমরা লিখতে পারি, মানে তড়িৎ বিভব সমান সমান তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব। এটা চাইলে লেখা যায় তড়িৎ বিভব সমান সমান কি, তড়িৎ বিভব সমান সমান হচ্ছে তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব। আচ্ছা,
তো এখান থেকে আমি কি বললাম যে এই দুইটার একটা তড়িৎ বিভব তৈরি হয়েছে, তাহলে বিএ মাইনাস বিবি সেটা কি হবে তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব। আচ্ছা, তড়িৎ প্রাবল্য কত এখানে? তড়িৎ প্রাবল্য এখানে হচ্ছে ই। আচ্ছা, তড়িৎ প্রাবল্য হচ্ছে ই, আর ডিসটেন্সটা কত সেটা আমাদের একটু বের করতে হবে। এখন ডিসটেন্স এখান থেকে এখানে কত সেটা তো আমি জানি না, তো এই কারণে আমরা যেটা চিন্তা করলাম যে এখানকার একটা ছোট ডিসটেন্স আমি চিন্তা করে নিই ডিআর, একটা ছোট একটা ডিসটেন্স চিন্তা করে নিলাম ডিআর, তাহলে আমি লিখলাম ই ডট ডিআর। আর যেহেতু আমার পুরো ডিসটেন্স বের করতে হবে এই কারণে এই পাশে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান সমান হবে কি ই ডট ডিআর। ঠিক আছে? আচ্ছা স্যার হ্যাঁ, এখন আমরা লিখব হচ্ছে ই ডিআর কস কত ডিগ্রি হবে? আর 180 180 ডিগ্রি, কারণ আমার ই এর ডিরেকশন হচ্ছে এই বরাবর, আর আমি ওটাকে সরিয়ে নিয়ে আসছি হচ্ছে উল্টা দিকে, তাহলে এটা হবে 180 ডিগ্রি। তাহলে এটা আসবে মাইনাস ই ডিআর। ওকে, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান সমান মাইনাস ই ডিআর। তাহলে মাইনাস ইটাকে সামনে নিয়ে আসি, ইটাকে সামনে আনা যাবে না, ই এর থেকে আমাদের কাজ আছে। ই এর মান হচ্ছে কত 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার ডিআর। তো এখন আমরা সামনে নিয়ে আসতে পারি মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট নিয়ে আসতে পারি, তাহলে পাশে থাকে 1/r স্কয়ার ডিআর। তাহলে এটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট। আচ্ছা, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখন ইন্টিগ্রেশন করতে হবে কোত্থেকে কোথায়, যে আর বি থেকে আর এ পর্যন্ত, তাই তো? আমি আর বি থেকে আর এ পর্যন্ত এটাকে সরিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেশন করলে -2 + 1 -2 + 1। এটা নিয়ে তো কারো কনফিউশন নাই, -2 + 1 কেন হইলো? আছে কি? না স্যার না না আচ্ছা, স্যার কিউ 4 পাই এপসাইলন নট আর এ আর বি। ঠিক আছে, এখন এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1/4 পাই এপসাইলন নট, আচ্ছা কিউ লিখে দেই, এটা হবে 1/r a 1/r b। ঠিক আছে, তো আমাদের ফাইনাল ইকুয়েশন যেটা আসলো VA মাইনাস VB সমান সমান 1/4 পাই এপসাইলন নট Q 1/RA 1 মাইনাস R। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? না স্যার আচ্ছা, এখন ধরো চিন্তা করলাম আমরা যে ভিভি যে পয়েন্টটা, যে পয়েন্ট থেকে আমি চার্জটাকে নিয়ে আসছি সেই পয়েন্টটা হচ্ছে আসলে ইনফাইনাইট পজিশন। তো সেই পয়েন্টটা যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে, ভিবি এর পটেনশিয়াল কত হবে? বি পয়েন্টটা হচ্ছে ইনফিনিটি, তাহলে ভিভি কত হবে? মানে আমি জানতে চাচ্ছি ইনফিনিটিতে পটেনশিয়াল কত? স্যার শূন্য। শূন্য, তাহলে ইনফিনিটিতে পটেনশিয়াল শূন্য। আচ্ছা, তার মানে আর আর বি সমান সমান হচ্ছে ইনফিনিটি, ভিবি হচ্ছে শূন্য, তাই তো? আচ্ছা, জি স্যার, এই যদি যখন আরবি হয়, ইনফিনিটি তখন বিবি শূন্য। আচ্ছা তাহলে ভিএ সমান সমান হবে ভিবি সমান সমান 0 হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট
কিউ। আচ্ছা, আর বি সমান সমান যদি ইনফিনিটি হয় তাহলে 1/ইনফিনিটি কত? 1/ইনফিনিটি 0। 1/ইনফিনিটি 0, তাহলে এই পার্টটুকু কি হয়ে যাবে? 0 হয়ে জিরো। যাবে। তাহলে 0 হয়ে যাবে। থাকবে শুধু আর এ, তাহলে থাকবে বি এ সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর এ। স্যার ইন্টারেস্টিং অঙ্কটা অনেক। ঠিক আছে। আচ্ছা, এইখান স্যার, থেকে এটা তো আসলে একটা আমরা, সূত্র। হ্যাঁ বলো। স্যার এটা তো একটা সূত্র। হ্যাঁ, এটা একটা সূত্র, পটেনশিয়ালের সূত্র, যে ভি সমান সমান 1/4 পাই এপসাইলন আচ্ছা নট। স্যার, আমাদের পরীক্ষায় কি এরকমের সূত্র প্রমাণ আসবে? পরীক্ষা তো যদি অফলাইনে হয় তাহলে তো আসতোই, এখন যেহেতু অনলাইনে, তো আমিও চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার এই পরীক্ষায়, বছর হ্যাঁ হ্যাঁ, এই বছর সম্পূর্ণ অনলাইনে নেবে ডিসেম্বর মাস পর্যন্ত। এখন দেখা যাক কি হয়, সেটা তো আর বলা যাচ্ছে না কিছুই। আচ্ছা দেখো, এখন পরীক্ষায় না আসলেও এখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ধরো আমি এই কোয়েশ্চন তোমাকে বলতে বললাম যে তুমি বলো যে একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক পটেনশিয়ালের মান কত। তো তুমি আমাকে বললা যে ভি সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, কিউ বাই আর। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে এইটা দ্বারা আসলে কি মিন করে, আমাকে একটু বোঝাও। এই ইকুয়েশন দ্বারা কি বুঝতেছি আমি, এই জিনিসটা তো আমাদের জানা জরুরি, তাই না? এই ইকুয়েশন আসলে কি মিন করে? এই ইকুয়েশন থেকে একটা জিনিস মিন করে। আচ্ছা, মোহাম্মদুল্লাহ হ্যান্ড রেজ করছো, তুমি বলতে পারবা? স্যার মোহাম্মদুল্লাহ, তুমি মেবি হ্যান্ড রেজ করছো। জি স্যার, ওই টাচ লেগে হয়ে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা, তো বলো তো কেউ একজন যে এই ইকুয়েশন আসলে কি মিন করে। কোন একটা পয়েন্টের পটেনশিয়াল কোন একটা হ্যাঁ, নির্দিষ্ট পয়েন্টের স্যার, তো এটা এই পয়েন্টের জন্য নির্দেশ করতেছে যে এখানকার পটেনশিয়ালটা হচ্ছে 1/4 পাই এক্সাইলন নট কিউ বাই আর। এ তো ধরো গণিতের কথাবার্তা হইলো, আমি চাচ্ছি বাংলা কথাবার্তা। স্যার একটা চার্জ যদি একটা পয়েন্টের মানে আর পরিমাণ ব্যাসার্ধে বা আর এর পরিমাণ ডিস্টেন্সের মধ্যে যদি কোনো কিছু থাকে বা কোনো চার্জ স্থাপন করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভোল্টেজের মান আসবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর এ। যদি আর ডিস্টেন্সের বাইরেও থাকে তার সেই ক্ষেত্রে ভোল্টেজের মান সেম থাকবে। আর ডিস্টেন্সের বাইরে যদি অসীম যদি থাকে, আর আর ডিস্টেন্সের ভিতরে যদি থাকে তাহলে হচ্ছে 1/r এ মাইনাস 1/r বি। না, ওই তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে ওই যে অন্য একটা ব্যাপার ছিল, মানে তড়িৎ প্রাবল্যের মনে হয় আর কোনো একটা। অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ চার্জ হচ্ছে আহ আমি আর বলি এ তাইলে, পর্যন্ত আনতে যে বিভব পার্থক্য দরকার হয়। আচ্ছা আমি বলি তোমাকে, সেটা হচ্ছে কোন একটা জিনিসের বিভব আসলে ডিপেন্ড করে শুধুমাত্র সেটা রেডিয়াসের উপর, মানে এক কথায় বললে এটা বলা যায়। তো এই ইকুয়েশন থেকে এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট চার্জের জন্য বিভব কত হবে সেটা ডিপেন্ড করবে আর এর উপর, আর এর মানের উপর। আর এর মান যদি বেশি হয় বিভব কমে যাবে, আর এর মান যদি কম হয় বিভব বেড়ে যাবে। ঠিক আছে, ভোল্টেজের এটা সাথে হচ্ছে একটা কথা। রেডিয়াসের জি স্যার, পেছনে একদম ঠিক বলছেন। হ্যাঁ, আরেকটা কথা বলা যেতে পারে এখানে। ধর অনেক সময় দেখি আমরা পজিটিভ পটেনশিয়াল, অনেক সময় দেখি নেগেটিভ পটেনশিয়াল, তো সেটাও বোঝা যাবে এখান থেকে। যদি এই কিউ এর মান পজিটিভ হয় তাহলে আমি যে পটেনশিয়ালটা পাবো সেটা পজিটিভ পটেনশিয়াল পাবো। কিউ এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমি যে পটেনশিয়ালটা পাবো সেটা নেগেটিভ পটেনশিয়াল পাবো। ঠিক আছে। জি স্যার, এগুলো পরিবর্তনশীল, যে এরকমই এরকম। হ্যাঁ, তো যদি কখনো তোমাকে বলা হয় ফিজিক্যাল সিগনিফিকেন্স বলো, তখন আসলে এভাবে বলতে হবে যে কোন একটা জায়গার পটেনশিয়াল ডিপেন্ড করে, মানে একটা নির্দিষ্ট চার্জের জন্য কোন একটা জায়গার পটেনশিয়াল ডিপেন্ড করে ওইটার ডিস্টেন্সের উপর। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি এই আমার যে চার্জটা আছে সেই চার্জটা যদি পজিটিভ হয় তাহলে পটেনশিয়ালও পজিটিভ হবে, আর চার্জটা যদি নেগেটিভ হয় তাহলে পটেনশিয়ালটা নেগেটিভ হবে। ঠিক আছে। ওকে।
জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে এরপর হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি জানো? ধারক স্যার। ধারক। ক্যাপাসিটর দেখছো কখনো? হ্যাঁ স্যার। জি স্যার, দেখছি। কোথায় দেখছো? স্যার আমার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বা মানে তোমার কাছে আছে, এটা তো রিমোটের ব্যাটারি স্পেশাল একটা ব্যাপার, বা কিন্তু নরমালি সবার বাসাতেই ক্যাপাসিটর আছে। কোথায় আছে বলো? ফ্যানে স্যার। ফ্যানে। তাহলে রিমোটে আছে, ফ্যানে আছে। হ্যাঁ, ক্যাপাসিটর ফ্যানে লাগাইছো কেউ? জি স্যার। জি স্যার, আমিও লাগাইছি। ওকে, তোমরা যদি এরপর থেকে ক্যাপাসিটর লাগাইতে আবার বাইরে থেকে ইলেকট্রিশিয়ান ডাকো, তাহলে কিন্তু লজ্জা পাওয়া উচিত। আসলেই স্যার। ঠিক আছে, ক্যাপাসিটর লাগানো খুবই সহজ জিনিস, যে কেউই লাগাইতে পারবে। কিন্তু স্যার হঠাৎ করে যদি ক্যাপাসিটর খুলতে যায় শক খায় তখন বুঝবে। না, এরকম কেন হবে? স্যার আগে স্যার নিউট্রাল করে নিতে হয়। মনে করেন স্যার ফ্যানে লাগানো আছে, এখন আপনি খুলতে গেলেন কিন্তু নিউট্রাল করতে ভুলে গেলেন, তাইলে তো স্যার একটা শক খাবে। হ্যাঁ, তাইলে হতে পারে। আচ্ছা, ক্যাপাসিটর হচ্ছে এক ধরনের ইলেকট্রিক ডিভাইস, যে ডিভাইসটা কিভাবে তৈরি হয়, যে দুইটা কন্ডাক্টর যদি থাকে, এরকম যে পাশে এরকম একটা কন্ডাক্টর আছে আর এই পাশে আরেকটা কন্ডাক্টর আছে, দুইটা কন্ডাক্টর আছে যার মাঝখানে একটা ইনসুলেটিং মিডিয়াম আছে। দুইটা কন্ডাক্টর এর মাঝখানে হচ্ছে একটা ইনসুলেটিং মিডিয়াম, এরকম যদি থাকে তাহলে সেখানে একটা ক্যাপাসিটর তৈরি হবে। আচ্ছা, তো একটা ক্যাপাসিটর হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটা হচ্ছে কি কনসিস্টিং অফ টু কন্ডাক্টর সেপারেটেড বাই অ্যান ইনসুলেটিং এন্ড ডাইলেকট্রিক মিডিয়াম। আপনার ভিডিও অফ হয়ে গেছে স্যার। হ্যাঁ, ভিডিওটা একটু অফ করছি। হ্যাঁ, আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, একটা ক্যাপাসিটর হচ্ছে থাকবে কিন্তু একটা বাজে। তোমাদের আসলে গত ক্লাসটা হয়নি, আমরা আরেকটু পড়ি। হ্যাঁ, সমস্যা নেই, আমাদের আর খুব বেশি ক্লাস নাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, পড়ান, অসুবিধা নেই। আচ্ছা, তো একটা ক্যাপাসিটর হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস, যেটা কনসিস্ট হবে কি দুইটা কন্ডাক্টর দিয়ে। এই দুইটা কন্ডাক্টর মাঝখানে হচ্ছে একটা ইনসুলেটিং বা একটা ডাইলেকট্রিক মিডিয়াম থাকবে, সেখানে এয়ারও থাকতে পারে, এরকম থাকতে পারে। এবং যে দুইটা কন্ডাক্টর আছে সেই দুইটা কন্ডাক্টরের মধ্যে ইকুয়াল পরিমাণ চার্জ থাকবে এবং অপোজিট চার্জ থাকবে, একটাতে যদি পজিটিভ চার্জ থাকে আরেকটাতে নেগেটিভ চার্জ থাকবে। তো এই কন্ডাক্টর গুলাকে আমরা বলি প্লেট বা ক্যাপাসিটরের প্লেট বলি, এবং এগুলা যে কোনো শেপের হতে পারে। তার মানে এরকম একটা পজিটিভ চার্জের যদি একটা প্লেট থাকে আর নেগেটিভ চার্জের যদি আরেকটা প্লেট থাকে, তাহলে এই দুইটা প্লেট এর মাঝখানে যদি আমি বাতাস বা ওড এরকম কোন একটা মিডিয়াম দিয়ে একটা কিছু তৈরি করি, একটা ইলেকট্রিক ডিভাইস তৈরি করি, তাহলে সেটা একটা ক্যাপাসিটর হয়ে যাবে। ঠিক আছে, সো ক্যাপাসিটর তৈরি করা কিন্তু খুবই সহজ। তোমরা যদি ভার্সিটিতে থাকতা তাহলে আমি তোমাদের ওই যে প্রেজেন্টেশনের যে প্রেজেন্টেশনে নরমাল প্রেজেন্টেশন না দিয়ে একটা প্রজেক্ট টাইপের প্রেজেন্টেশন দিতাম এবং সেখানে বলতাম যে এই স্যার টাইপের। এগুলো কিভাবে তৈরি করে স্যার? জাস্ট সিম্পলি তুমি দুইটা কন্ডাক্টিং প্লেট নিবা। স্যার দুইটা কি ব্যাটারি ওই যে ওই যে প্লেট নেও, ব্যাটারি যেমন ভাঙ্গা ভাঙ্গা ব্যাটারি প্লেট? হ্যাঁ, নিতে পারো, হইতে পারে। ওই যে মোবাইলের ব্যাটারি? হ্যাঁ, মোবাইলের ব্যাটারি দেওয়া হবে। হ্যাঁ, দুইটা ওই যে প্লেট নেয়, তার মাঝখানে কি দেবো স্যার? মাঝখানে তুমি নরমাল বাতাসও রাখতে পারো, শুধু এয়ার মিডিয়ামও রাখতে পারো। হ্যাঁ, তারপর স্যার তারপরে তুমি হচ্ছে এমন একটা ওয়ে তৈরি করবা যেন একটা প্লেটে পজিটিভ চার্জ দেয় আর একটা প্লেটে নেগেটিভ চার্জ দেয়। তারপর স্যার তাইলে একটা ক্যাপাসিটর তৈরি হয়ে যাবে এবং সেটাই তোমার সেটা তোমার চার্জ স্টোর করে রাখতে পারো। তুমি ইউটিউবে দেখতে পারো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, মানে বিভিন্ন টাইপের ক্যাপাসিটর বানানোর বিভিন্ন ভিডিও আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটর, সিম্পলি একটা ক্যাপাসিটর, যে একটা ইলেকট্রিক ডিভাইস যেখানে দুইটা কন্ডাক্টর থাকবে, যে দুইটা কন্ডাক্টর হচ্ছে একটা ডাইলেকট্রিক মিডিয়াম দ্বারা আলাদা করা যাবে, আর ওই দুইটা কন্ডাক্টিং প্লেট হচ্ছে ইকুয়াল এবং অপোজিট পরিমাণ চার্জ তারা থাকবে তাদের মধ্যে।
আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি যে এই দুইটা কন্ডাক্টরের মধ্যে আমি হচ্ছে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করব, ঠিক আছে? একটা পটেনশিয়াল ডিফারেন্স যদি আমি রাখি, একটা নির্দিষ্ট একটা পটেনশিয়াল ডিফারেন্স রাখি, এই দুইটা পটেনশিয়াল, স্যার একটা কথা ছিল, ওই যে চারপাশের আবরণটা কি দিয়ে দেবো? যে ব্যাটারি দুই পাশে যে চারপাশের যে মাঝখানে যে ই করবো এটা? এটা তুমি দিতে পারো এমন কিছু দিও যেন হচ্ছে তোমার না হয়, শক না করে, ঠিক আছে? তুমি একটু নেটে সার্চ দাও, গুগলে দেখো বা ঠিক আছে, ঠিক আছে। ইউটিউবে দেখো, দেখবা ভালো আইডিয়া। আচ্ছা, ধরে নাও যে আমি এই দুইটা প্লেটের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করছি। স্বাভাবিকভাবে এই দুইটা, একটা মধ্যে যদি পজিটিভ চার্জ রাখি আর একটা নেগেটিভ চার্জ রাখি, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তো ধরো এরকম আছে, হ্যাঁ, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। তো এরপরে যে চার্জটা, মানে যে ক্যাপাসিটর বেশি পরিমাণ চার্জ স্টোর করতে পারবো, সেই ক্যাপাসিটরের, মানে তুমি যদি চিন্তা করো যে ধরো দুইটা ক্যাপাসিটর আছে, দুইটা ক্যাপাসিটরের মধ্যে তুমি সেম পরিমাণ হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি দিছো, মানে দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে সেম। এখন এক নাম্বার ক্যাপাসিটরটা তোমার বেশি পরিমাণ চার্জ স্টোর করলো, আর 2 নাম্বার ক্যাপাসিটরটা তোমার কম পরিমাণ চার্জ স্টোর করলো। তার মানে এই দুইটার মধ্যে ক্ষমতার একটা পার্থক্য আছে। 1 নাম্বার ক্যাপাসিটরটা বেশি চার্জ স্টোর করতে পারে, 2 নাম্বার ক্যাপাসিটরটা কম চার্জ স্টোর করতে পারে। তো তুমি যদি যে পরিমাণ চার্জ স্টোর করছে সেটাকে ভি দ্বারা ভাগ করো, তাহলে একটা কনস্ট্যান্ট পাবা, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিউ বাই ভি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টকে আমরা বলি, কনস্ট্যান্ট মানে হচ্ছে ওই ক্যাপাসিটরের জন্য কনস্ট্যান্ট। আচ্ছা, তো কিউ বাই ভি হচ্ছে একটা কনস্ট্যান্ট ওই ক্যাপাসিটরের জন্য, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি ক্যাপাসিটেন্স, ওই একটা নির্দিষ্ট ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্স। এখন তার মানে কি, যে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, 1 নাম্বার ক্যাপাসিটরের ক্ষেত্রে যেহেতু চার্জ স্টোর বেশি হচ্ছে, তার মানে তার ক্যাপাসিটেন্স বেশি। আর 2 নাম্বার ক্যাপাসিটর যার ক্ষেত্রে চার্জ স্টোর কম হচ্ছে, তার হচ্ছে ক্যাপাসিটেন্স কম। তার মানে আমরা বলতে পারি যে 1 নাম্বার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি, 2 নাম্বার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কম। এই জিনিসটাই দেখবা যে ক্যাপাসিটরের মধ্যে লেখা থাকে, যে কোনো ক্যাপাসিটরে লেখা থাকে যে 100 মাইক্রোফ্যারাড, কোনো ক্যাপাসিটরে লেখা থাকে 150 মাইক্রোফ্যারাড, কোনোটাতে হয়তো আরো বেশি থাকে। মানে ক্যাপাসিটর আমরা যেগুলো ইউজ করি ম্যাক্সিমাম গুলো মাইক্রোফ্যারাডে থাকে, বা অনেক জায়গাতে অনেক বড় কাজে হয়তো 1 ফ্যারাড 2 ফ্যারাড এরকম ক্যাপাসিটর ইউজ করা হয়। তো ক্যাপাসিটেন্স হচ্ছে কি, ক্যাপাসিটেন্স দ্বারা বোঝা যায় যে ওই ক্যাপাসিটরের ইটা কেমন, ক্ষমতাটা কেমন, যে সে কত বেশি চার্জ স্টোর করতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটরের জন্য তুমি যদি করো, পটেনশিয়ালের ডিফারেন্সটাকে চেঞ্জ করো, এর সাথে সাথে কি চেঞ্জ হবে, উপরের কিউ এর মান চেঞ্জ হবে, এবং কিউ এর মান চেঞ্জ হয়ে সবসময় এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। স্যার ক্যাপাসিটরের মান কিভাবে বাড়ানো যায়? তুমি কি শুধু একটা ক্যাপাসিটরের মান বাড়াবা, তাই তো? জি জি। আচ্ছা, একটা ক্যাপাসিটরের মান বাড়ানোর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি যদি মাঝখানে যে আছে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, ওই মিডিয়ামটাকে চেঞ্জ করতে পারো, তাহলে তোমার ক্যাপাসিটরের মান। সবচেয়ে ভালো মিডিয়াম কি? সবচেয়ে ভালো মিডিয়াম কি এটা দেখতে হবে, ঠিক আছে, যে মানে কোন মিডিয়ামে রাখলে কত বেশি হয়, এটা ঠিক আছে, যে ক্যাপাসিটরের উপরে ডাইইলেকট্রিক মিডিয়ামের কি হচ্ছে ভূমিকা, সেটা আমরা একটু সামনেই পড়ব। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা এইটুকু ব্যাপার বুঝতে পারছো কিনা, যে ক্যাপাসিটেন্স ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা? জি স্যার, জি স্যার। ক্যাপাসিটেন্স হচ্ছে রেশিও অফ চার্জ টু দা পটেনশিয়াল ডিফারেন্স, মানে চার্জ আর পটেনশিয়াল ডিফারেন্সের যদি আমরা একটা রেশিও বের করি, রেশিও বের করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলবো কি, যে ক্যাপাসিটেন্স অফ দ্যাট ক্যাপাসিটর, এবং সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান সমান তাহলে কি দাঁড়ালো, কিউ বাই ভি। এবং এই ক্যাপাসিটেন্সের একক হচ্ছে, তুমি এটাকে এভাবে লিখতে পারো, কুলম পার ভোল্ট লিখতে পারো, বা এটা হচ্ছে ফ্যারাড, ফ্যারাডে না কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যারাড। আচ্ছা, টাইপস অফ ক্যাপাসিটর, কি কি টাইপের ক্যাপাসিটর হতে পারে? প্যারালাল প্লেট ক্যাপাসিটর হতে পারে, এটা আসলে সাইজের উপর ডিপেন্ড করবে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর হতে পারে, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর হতে পারে, স্ফেরিক্যাল ক্যাপাসিটর হতে পারে, এরকম বিভিন্ন টাইপের ক্যাপাসিটর হতে পারে। তো এই যে একটু আগে ও যে কোশ্চেনটা করতেছিল যে ক্যাপাসিটরের ক্ষমতা কিভাবে বাড়ানো যাইতে পারে, তো সেটা হচ্ছে এরকম যে এই এই এক্সপেরিমেন্টটা ফার্স্ট হচ্ছে ফ্যারাডে করে, যে সে কি করে, যে একটা ক্যাপাসিটর বানাইছে, সে হচ্ছে এরকম যে কোনো ধরনের ডাইইলেকট্রিক মিডিয়াম সে দেয় নাই,
আরেকটা ক্যাপাসিটর বানাইছে, সে হচ্ছে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিছে, দেয়ার পরে দেন হচ্ছে উনি এক্সপেরিমেন্ট করছে যে কোনটার মধ্যে বেশি চার্জ স্টোর হচ্ছে, সেই জিনিসটা উনি দেখার চেষ্টা করছেন। যেটার মধ্যে যে বেশি চার্জ স্টোর হবে সেটা উনি দেখলো। তো দেখার পরে উনি যেটা পাইছে যে যেটার মধ্যে হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম দেয়া হয়েছে সেই ক্যাপাসিটরটা বেশি চার্জ স্টোর করতেছে। আচ্ছা, তো সেখান থেকে আসলে মোটামুটি একটা কনক্লুশনে আসা যায় যে যদি এরকম হয় যে কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, তাহলে সেই ক্যাপাসিটরটা হচ্ছে বেশি চার্জ স্টোর করে বা সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বেশি হয়। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কেন হয়, তো সেই জিনিসটা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে ডাইইলেকট্রিক জিনিসটা কি। ডাইইলেকট্রিকটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি করে ইলেকট্রিক ফিল্ডকে সাস্টেইন করতে পারে। ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে নর্মালি এক ধরনের ইনসুলেটর হয়, এক ধরনের ইনসুলেটর, কিন্তু সেটা কি করে ইলেকট্রিক ফিল্ডকে সাস্টেইন করতে পারে। স্যার বৃদ্ধি করে বাড়াইতে পারে কমাইতে পারে। হ্যাঁ, বা ইলেকট্রিক ফিল্ডকে সে বাঁচায় রাখতে পারে, শক্তি বৃদ্ধি করতে পারে, এরকম করতে পারে, ঠিক আছে। তো বাট নিজে কিন্তু সে আবার ইনসুলেটর, তো এগুলাকে আমরা বলি ডাইইলেকট্রিক। তো আমরা যদি কোনো একটা ডাইইলেকট্রিক কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে প্লেস করি, তখন যেটা হয় যে এখানে ওইখানে যে পরিমাণ ইনডিউস চার্জ হয়, মানে যে পরিমাণ চার্জ ইনডিউস হয়, সেই জিনিসটা ওইখানকার অরিজিনাল যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে দুর্বল করে দেয়। তো যার কারণে ওইখানে চার্জ স্টোর করার ক্ষমতাটা বেড়ে যায়, এবং এই ইফেক্টটা সর্বপ্রথম ক্যাপাসিটরের মধ্যে বিজ্ঞানী ফ্যারাডে উনি হচ্ছে ইনভেস্টিগেশন করে বের করে। তো উনি যে জিনিসটা দেখতে পাইলো যে দুইটা ক্যাপাসিটর নিচে আলাদা আলাদা, দুইটা ক্যাপাসিটর একটার মধ্যে ডাইইলেকট্রিক দিচ্ছে আরেকটার মধ্যে জাস্ট এয়ার দিয়ে নর্মাল একটা কন্ডিশনে দিয়ে দিচ্ছে। তো তারপরে উনি সেম পটেনশিয়াল দিচ্ছে দুই পাশেই। তো তারপরে দেখতে পাইলো যে যেটার মধ্যে ডাইইলেকট্রিক আছে সেটার মধ্যে আমার বেশি চার্জ স্টোর হয়েছে, আর যেটার মধ্যে ডাইইলেকট্রিক নাই সেটার মধ্যে কম চার্জ স্টোর হয়েছে। তো আমরা নর্মাল সি এর যে সমীকরণ আছে সি সমান সমান কিউ বাই ভি, সেখান থেকে বলতে পারি যে ডাইইলেকট্রিক যেটার মধ্যে আছে সেটার মধ্যে ক্যাপাসিটেন্স ইনক্রিজ হয়েছে, আর যেটার মধ্যে ডাইইলেকট্রিক নাই সেটার মধ্যে ক্যাপাসিটেন্স কমে গেছে। তো সেখান থেকে দুই ধরনের সি পাওয়া যায়, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি নট। সি হচ্ছে ক্যাপাসিটর যেটা আমাদের ডাইইলেকট্রিক আছে, আর সি নট হচ্ছে এমন ক্যাপাসিটর যেটা আমাদের ডাইইলেকট্রিক নাই। এই দুইটাকে রেশিও করলে একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো আমরা যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে সমান সমান স্যার আমার একটা কথা ছিল। বাই সি নট, হ্যাঁ একটু শেষ করি আমি, সি বাই সি নট। এখন তুমি যে ওই যে বলতেছিলা যে স্যার হচ্ছে কোনটার ক্ষেত্রে আমি ক্যাপাসিটরে মানে বাড়বে, আমার ক্যাপাসিটেন্স বেশি বাড়বে কি দিলে, বা কোন ডাইইলেকট্রিক দিলে বেশি হবে। তো সেখানে তোমার এই যে এই জিনিসটা দেখতে হবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি কার, যে যে মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি সেটা যদি তুমি ইউজ করো সেখানে হচ্ছে তোমার বেশি চার্জ স্টোর হবে। হ্যাঁ এখন বলো। স্যার ডাইইলেকট্রিক সবচেয়ে বেশি মানে হচ্ছে পানির বিষ। কার কার? পানির বিষ ডাইইলেকট্রিক মানে হচ্ছে পানির বিষ সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তুমি পানি দিতে পারো। এখন পানি দিয়ে একটা কোনো ক্যাপাসিটেন্স বা কোনো ক্যাপাসিটর আছে কিনা সেটা আমি আসলে বলতে পারছি না। কাচের আছে 5.10 কাচের। না না, তুমি তো মানে আরো তো অনেক আছে, যেমন আমি দেখলাম পলিথিন আছে, পলিথিনও আছে। তুমি যদি কোনো বিভিন্ন টাইপের লিকুইড আছে যেমন এসিটাল, ও সরি তো স্যার এখানে তো স্যার ইবোনেট পানির ভিতর দিয়ে তো স্যার বিদ্যুৎ পরিবহন হইতে পারে, তাইলে তো স্যার পজিটিভ নেগেটিভ একত্র হয়ে মনে করেন যে নিউট্রাল হয়ে গেল। না না, আমি এই জন্য ওটা বলতেছিলাম, পানিটা নিয়ে আমার নিজেরও কনফিউশন আছে স্যার। কিন্তু তো ডাইইলেকট্রিক ধ্রুবকের মান তো বেশি পানির মানে স্যার 20.0। ডাইইলেকট্রিক জিনিসটা এক জিনিস, কিন্তু হচ্ছে আপনার দেখতে হবে যে এটা ক্যাপাসিটরে অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেবল কিনা, মানে এটা অ্যাপ্লাই করা যাবে কিনা। না, সেটা তো অবশ্যই দেখতে হবে, মানে অবশ্যই যাইবে স্যার, কারণ ওটা তো ডাইইলেকট্রিক পদার্থ। পানিও আছে, ইবোনেট আছে, কাচ আছে, অভ্র আছে, পলিথিনও আছে। তুমি অ্যাপ্লাই করে দেখে বইলো, তুমি স্যারের শেষ করতে দাও। তুমি একটু দেখো যে নরমাল ক্যাপাসিটরে আসলে কি ডাইইলেকট্রিক মিডিয়াম ইউজ করা হয়। যেমন তুমি যে পানি 20 বলতেছো না, 25, 35, তারপর হচ্ছে এরকমও কিন্তু আছে। 35ও আছে? হ্যাঁ, এই যে 33 আছে অ্যালকোহল, মিথাইল। তারপরে হচ্ছে আরেকটা কই দেখলাম, এরকম বিভিন্ন অ্যাসিডও আছে যেগুলোতে আরো বেশি করা যাইতে পারে।
তো একটু তুমি একটু মানে ভেতরে জিনিসটা পড়ে দেখো, মানে তুমি একটু যদি ক্যাপাসিটর নিয়ে তোমার ইন্টারেস্ট থাকে তাহলে আর একটু ভেতর বেশি করে পড়তে হবে, মানে বেশি করে জানার চেষ্টা করতে হবে। স্যার এটা ভূ সংযুক্ত করে কিভাবে? ভূসংযুক্ত তুমি জাস্ট সিম্পলি একটা মানে ইসের সাথে একটা তার কানেক্ট করে দিলেই হবে। আর আমরা নরমালি তুমি যদি কোনো ইসে করো, মানে কোনো এক্সপেরিমেন্টে করো, ল্যাবরেটরিতে করো, যেমন আমরা যেমন ভূসংযুক্ত কিভাবে করতাম, আমরা যেটা করতাম যে আমাদের যেমন এইসব এক্সপেরিমেন্ট তো বিভিন্ন ব্রেড বোর্ডে করা হয়। ব্রেড বোর্ডে আসলে যে আর্থের একটা কানেকশন থাকতো, সেই আর্থের কানেকশনে জাস্ট লাগিয়ে দিলে ওটা কানেক্ট হয়ে যায়। ঠিক আছে? স্যার পৃষ্ঠের ক্ষেত্রফল কিভাবে বাড়ানো যায়? পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াবা হচ্ছে বাড়িয়ে দিবা, মানে তুমি যে ক্যাপাসিটর গুলা নিবা, ক্যাপাসিটরের যে যেটা আছে, মানে তুমি যে কন্ডাক্টিং প্লেট গুলো নিবা, সেই কন্ডাক্টিং প্লেট গুলো একটু মোটা নিবা বা একটু বড় নিবা, তাই হবে। স্যার মধ্যকার দূরত্ব কমানো জুড়ে এই যে ধারকের ওই ক্যাপাসিটরে তো যে একটা আছে সি সমান সমান এ এপসাইলন ডিভাইডেড বাই ডি, তুমি ওই ফর্মুলার কথা চিন্তা করতেছো তাই তো? জি 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 স্যার। আচ্ছা, তো ওইখানে তুমি ক্যাপাসিটর প্লেট যেটা আছে, প্লেটটাকে একটু বড় নিবা, একটু মোটা করে নিবা, তাহলে তোমার তাহলে এই মধ্যকার দূরত্ব কম হবে। মধ্যকার দূরত্বটা কমিয়ে নিবা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো তুমি একটু চেষ্টা করে দেখো, তাহলে হবে। আচ্ছা, তো তাহলে ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি কোন একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য, এবং ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সাইজ শেপ অফ দ্য কন্ডাক্টর। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সাইজ শেপ কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না, এটা শুধুমাত্র এটা হচ্ছে একটা এক ধরনের ফান্ডামেন্টাল প্রপার্টি, একেবারে মানে ঈশ্বর প্রদত্ত দেয়া একটা প্রপার্টি কোন একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য। তো তোমাদের এমনিতে পড়াশোনার কি অবস্থা? স্যার ভালো। আচ্ছা, তো আজকে কি আরেকটা টপিক পড়াবো? জি স্যার পড়াই দেন স্যার। জি স্যার পড়াই দেন, ভালো হয় স্যার। না স্যার স্যার আমাদের তো একটু পরীক্ষা আছে, স্যার আমাদের পরে পড়ালে স্যার আমাদের পরীক্ষা নাই, পরীক্ষা শেষ। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটা ভিডিও দেখবো জাস্ট। জি স্যার অনেক ভালো হবে। থাম তো একটু। স্যার আপনি চাইলে স্যার কালকেও নিতে পারেন ক্লাস একটা, আপনার যদি টাইম থাকে। কালকে আমার ক্লাস আছে, আবার হচ্ছে যে একটা পরীক্ষা আছে, মেকআপ পরীক্ষা আছে। স্যার আজকে অনেকে হচ্ছে তিনটায় পরীক্ষা আছে তো স্যার, ওই বেশি মনে করেন হ্যাং হয়ে গেলে আবার আজকে